আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে থাকছে দুধের সর থেকে কিভাবে সহজে বাটার ও ঘি তৈরির পদ্ধতি। আপনারা কিছু টিপস এবং ট্রিক্স ফলো করে দুধের সর থেকে সহজেই বাটার এবং ঘি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমি প্রতিদিন যে দুধটা আমি জাল করে রাখি সেখান থেকে দুধের সরটা আমি জমিয়ে রাখি। এখন দেখতে পাচ্ছেন এই যে দুধের উপর প্রতিদিন যে আমরা দুধ জাল করি সেখানে এরকম একটা অল্প করে মোটা একটা সর পড়ে, এটা আমি প্রতিদিন রেখে দিই। আর হচ্ছে আপনারা যদি অল্প সময়ে বেশি পুরো সর পেতে চান তাহলে আপনারা একটি টিপস ফলো করতে হবে। সেটি হচ্ছে এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছি এবং দুধটা আমি ঘন করে জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে একটা মোটা সর পড়েছে। এখন আমি এই সরটা সংগ্রহ করব না, এটা আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিব। তো সারা রাত ফ্রিজে রাখার পর দুধের সরটা আরও মোটা হয়ে যাবে, তখন এই সরটা ঘি তৈরিতে খুব ভালো কাজ দিবে। যে পাত্রে আমি দুধটা জাল দিয়েছি সেই পাত্র সহ আমি ফ্রিজে রেখে দিব। সারা রাত ফ্রিজে রাখার পর এই পর্যায়ে আমি সরটা সংগ্রহ করব এবং সরটা আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব। যতটুকু সম্ভব দুধ যেন সরটাতে না লেগে থাকে, এজন্যই আমি সরটা ছেঁকে নেব। আর হচ্ছে ঘি তৈরিতে কিন্তু ফুল ক্রিম মিল্ক লাগবে এবং গরুর খাঁটি দুধ লাগবে, এটা আমরা সবাই জানি। বাজারে যে কিনতে পাওয়া যায় এই দুধ কিন্তু ঘি তৈরিতে তেমন ভালো কাজ দিবে না। দেখতে পাচ্ছেন সরটা কতটা পুরু হয়েছে, এই সরটা কিন্তু ঘি তৈরিতে অনেক ভালো কাজ দিবে। এখানে আমি 4 কাপ পরিমাণ দুধের সর নিয়েছি। এটা আমি প্রতিদিনকার দুধ যে জাল দিই সেটা থেকে সংগ্রহ করে নিয়েছি। এখন একটি মিক্সারে আমি সরটা কিছুক্ষণ মিক্স করে নেব। এটা কিন্তু আপনারা বিটারের সাহায্যেও করে নিতে পারেন। আর হচ্ছে মাখনটা তুলে নেওয়ার জন্য বরফ ঠান্ডা পানি লাগবে। তো এই বরফ ঠান্ডা পানিটা আমি এখন ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ধীরে ধীরে এটাকে ব্লেন্ড করে নেব। এভাবে ধীরে ধীরে কাজটা করতে হবে এবং ধৈর্য নিয়ে ধীরে ধীরে ব্লেন্ড করার পর আস্তে আস্তে দুধের সরে যে মাখনটা আছে এটা উপরে চলে আসবে এবং পানিটা নিচে চলে যাবে। এই পর্যায়ে আমার মাখনটা উপরে চলে এসেছে। এবার মাখনটা সংগ্রহ করার পালা। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাখনটা চলে এসেছে। এই কাজটা আমি হাতেই করব এবং চেপে চেপে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করব। বাটারটা তুলে নেওয়ার পর আবার কিছুটা ঠান্ডা পানি যোগ করে আবার কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। তখন এ পর্যায়ে এরকম একটা মিশ্রণ দেখা যাবে, বাট ওইটার মতো এত ঘন হবে না, পাতলা একটা বাটার। তো ওইটাও সংগ্রহ করে নেব। তারপর আর বাটার পাওয়া যাবে না অবশিষ্ট পানিটা থেকে। তো ওইটা বাটার মিল্ক হিসেবে অনেক খাবার ব্যবহার করা হয়। এখানে আমি একটি 4 কোনা পাত্র নিয়েছি, তারপর বাটারটা সেট করে নিয়েছি। সেট করা বাটারটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পর বাটারটা আমি বের করব। তো বের করার পর আমি এটা দেখতে পাচ্ছেন এরকম কিছুটা শক্ত হয়ে গেছে। তো এখন কেটে কেটে আমি দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর একটা বাটার হয়েছে। এটা কিন্তু একদম নির্ভেজাল একটা বাটার বা মাখন, আনসল্টেড বাটার যেটাকে বলে। এটা আপনারা সংরক্ষণ করে ফ্রিজে রেখে বিভিন্ন খাবারে ব্যবহার করতে পারেন। এখানে আমি কিছুটা বাটার সংরক্ষণ করে রেখে দিয়েছি আর বাকি বাটারটা আমি একটি চুলায় গরম পাত্রে দিয়ে চুলার আঁচটা লো আঁচে রেখে অনবরত নাড়তে থাকবো। এই কাজটা কিন্তু অনবরত নেড়ে নেড়ে করতে হবে, না হলে ঘিটা পুড়ে যাবার সম্ভাবনা রয়েছে এবং পুড়ে কালো হয়ে যাবে। তো লো আঁচে রেখে যে উপরে যে তেলের মতো ভেসে উঠেছে এটাই সম্পূর্ণ খাঁটি গাওয়া ঘি। দেখুন এই কাজটা কিছুটা ধীরে ধীরে কিছুটা সময় নিয়ে করতে হবে এবং ধৈর্য নিয়ে করতে হবে। এই পর্যায়ে আমার ঘিটাও তৈরি হয়ে গিয়েছে। দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে এবং নিচে একটা বাদামি কালার আবরণ জমা হয়েছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এবং ঠান্ডা হলে একটি ছাঁকনিতে কাচের বয়ামে ঘিটা আমি ছেঁকে নিব। ঘিটা থেকে যে কি সুন্দর একটা স্মেল বেরিয়েছে, একদম খাঁটি গাওয়া ঘিয়ের যে সুন্দর একটা স্মেল। ঘিটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে দেখাচ্ছি বয়মটা আপনাদের। খুবই সুন্দরভাবে দানাযুক্ত হয়েছে এবং সুন্দর স্মেলও বেরিয়েছে। এখন শীতকাল, তাই ঘিটা কিছুটা জমে গিয়েছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং রেসিপিটিতে লাইক দিবেন।
থ্যাংক ইউ ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।